আসসালামু আলাইকুম। আমি শিশির মৃধা তোমাদের মাঝে আবারও চলে এসেছি অধ্যায় 3 এর বিস্তারিত আলোচনা নিয়ে, যেখানে আমরা পূর্বের ক্লাসে একটু যদি মনে করে দেখো, আমরা এই টপিকগুলা একটু স্কিপ করে গেছিলাম, কারণ তোমাদের বোঝার সুবিধার্থে যেন তোমরা খুব সহজে ওই টপিকগুলোকে ধরতে পারো। ওই জন্য আমরা কি করছি যে ওই টপিকগুলোকে একটু আলাদা ভিডিওতে নিয়ে গেছি, এবং আজকের যে টপিকগুলা একটু ডিফারেন্ট, এই জন্য এই ডিফারেন্ট টপিকগুলোকে একটা ডিফারেন্ট ভিডিওতে আমরা ধারণ করেছি। একটু যদি খেয়াল করো, প্রথমে আমরা এখানে কথা বলেছি উপশক্তি স্তরের ধারণা নিয়ে। উপশক্তি স্তর মানে কি, যাকে আমরা কোয়ান্টাম টেবিল বা কোয়ান্টাম মেকানিক্সও বলতে পারি। তো একটু যদি দেখো, এখানে কয়েকটা জিনিস খুব ভালো কাজ করে। এন, এল, এম এন্ড এস। এন মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই দুইটা একটা রিলেশন আছে, কেমন? অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে এন এর মান যাই হোক, এল এর মান নির্ণয় করতে হলে আমাদের এন থেকে এক বিয়োগ করতে হবে, তাহলে আমরা এল এর মান পেয়ে যাব। তাহলে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সহকারী কোয়ান্টাম সংখ্যার সম্পর্ক হলো কি, আমরা যদি প্রধান কোয়ান্টাম সংখ্যার থেকে আমরা এক বিয়োগ করি, তাহলে আমরা কি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পেয়ে যাব। এবং এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি, অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা বাংলায় বলতে পারি, সেক্ষেত্রে তোমার এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যেটা হবে সেটা থেকে এক কম এবং এক বেশি আকারে সেটা প্রকাশ পাবে। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা যদি একটা বক্স আঁকি, তো বক্স আঁকলে ওই বিষয়টা খুব ভালোভাবে তুমি ক্যাচ করতে পারবা। তো যেহেতু তোমাদের কোশ্চেনে উপশক্তি স্তরের ধারণা নিয়ে কথা বলতে বলে, বা বলতে পারে যে এত নং কক্ষপথে ঠিক কতগুলো ইলেকট্রন আছে, আমি মেবি তোমাদের আগের ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে 2n² একটা সূত্র আছে, যে সূত্র অনুযায়ী যদি তুমি বলি যে 3 নং কক্ষপথে ঠিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 2 ইন্টু 3 এর হোল স্কয়ার, তাহলে বলতে পারি 2 ইন্টু 9 দ্যাট মিনস 18, অর্থাৎ 3 নং কক্ষপথে 18টি ইলেকট্রন থাকতে পারে। এখন এই যে 18টা ইলেকট্রন থাকবে, এইটা তো আমরা শর্ট ওয়েতে জানলাম বা শর্ট ভাবে মুখস্থ রাখলাম, কিন্তু যদি লং প্রসেসে মুখস্থ করতে চাই বা লং ওয়েতে ভাবতে চাই, তাহলে আমাদের কি করতে হবে দেখি। চলো আমরা সুন্দর করে একটা বক্স এঁকে নিই। তো বক্সটা যদি একটু দেখি, আমি যেহেতু প্রত্যেকটা নাম লিখে দিয়েছিলাম, তার মানে এইটা হবে এন, এইটা হবে এল, এইটা হবে এম, এইটা হবে এস, এবং এই সকলগুলার মানের উপর ভিত্তি করে এখানে মোট ইলেকট্রন সংখ্যা কাউন্ট হবে। এখানে কি হবে? মোট ইলেকট্রন সংখ্যা কাউন্ট হবে। যেমন আমরা একটু ধরি যে এন এর মান 1, মানে কক্ষপথ সংখ্যা 1, প্রধান কক্ষপথ কত? 1। এন এর মান 1 মানে কি, এখানে কক্ষপথ সংখ্যা কত? 1। তাহলে বলতে পারি ওর মান যদি 1 হয়, তাহলে এল এর সূত্র কি, L is equal to n-1। তাহলে এই সূত্র অনুযায়ী কি ওর মান 0 বলা যায়? হ্যাঁ, বলা যায়। n এর মান 0 হলে m এর মানও কিন্তু 0ই হবে। একটু খেয়াল রাখো, l এর মান 0 হলে কি হবে, m এর মানটাও 0 হবে। আর m এর মান 0 হওয়া মানে s এর মান প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ। এবার একটু খেয়াল করি প্লাস মাইনাস হাফ দ্বারা কি বোঝায়। যদি একটু আমরা আউটবাউ নীতি অনুযায়ী দেখি, তাহলে বলা যায় প্লাস হাফ, দ্যাট মিনস উপরের দিকে বা ঘড়ির কাঁটার দিকে একটা ইলেকট্রন প্রবেশ করছে, আর মাইনাস হাফ দ্বারা বোঝায় ঘড়ির কাঁটার বিপরীতে একটা ইলেকট্রন প্রবেশ করছে। তার মানে বলতে পারি এখানে মোট 2টি ইলেকট্রন প্রবেশ করছে। তার মানে বলাই যায় 1 নং কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি? 2টি। ঠিক একইভাবে আমরা 2 নং কক্ষপথ নিয়ে চিন্তা করতে পারি। কেমনে দেখো, যদি আমরা 2 নং কক্ষপথ নিয়ে চিন্তা করি, তাহলে মনে রাখবা প্রথম কক্ষপথ যখন চিন্তা করি তখন শুধু 0 আসছে। 2 নং কক্ষপথ নিয়ে যখন চিন্তা করবো, তখন আমাদের 0-র সাথে 1ও চলে আসবে। কিভাবে দেখো, এই 0 তো আছেই, আমরা 0 লিখবো, এই 0 তো আছেই, আমরা 0 লিখবো, কিন্তু এই 0-র সাথে একটা 1ও চলে আসবে। কেন 1 চলে আসবে? কারণ n এর মান যদি 2 হয়, 2 দিয়ে 1 বিয়োগ গেলে কত হয়, আমাদের 1 হয়, ওই 1 আমরা লিখলাম। এবং 0 এখানে মানে এখানেও 0, 1 এখানে মানে এখানে কত, প্লাস 1, 0, -1। কথা কি বোঝা গেছে? এখন একটা কথা ভাবো, যদি একটা 0-র জন্য এখানে শুধু প্লাস মাইনাস হাফ হয়, তাহলে এখানেও একটা 0-র জন্য এখানে প্লাস মাইনাস হাফ হবে। তো এই একটা বক্স গেল।
যদি এখানে প্লাস মাইনাস হাফ হয় তাহলে বলতে পারি এখানে ইলেকট্রন সংখ্যা হয় কত, দুইটি। এবং এই যে এইখানটা যদি আসি, এখানে ওর জন্য একটা প্লাস মাইনাস হাফ, ওর জন্য একটা প্লাস মাইনাস হাফ, ওর জন্য একটা প্লাস মাইনাস হাফ, মানে এখানে বলতে পারি 3 ইন্টু প্লাস মাইনাস হাফ। তাহলে এখানে ইলেকট্রন থাকতে পারে কয়টা, এখানে ইলেকট্রন থাকতে পারে 6টা। কয়টা, 6টা। এখন এখানে মোট ইলেকট্রন কয়টা, এই 2 আর 6 যোগ করলে কয়টি পাওয়া যায়, 8টি। তার মানে বলা যায় এই 2 নং কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি হবে, 8টি। 2 নং কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি হবে, 8টি। 1 নং কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি, 2টি। এখন সেম ওই 2n স্কয়ারের সূত্রে যাও, দেখো 2n স্কয়ার সূত্রে লিখি 2 ইনটু 2 এর হোল স্কয়ার, বলা যায় 2 ইনটু 4, দ্যাট মিন্স 8টি ইলেকট্রন পাওয়া যায়। তো সেম জিনিসটি আমরা এভাবে বের করলাম। আবার এখানে যদি n এর মান 3 ধরো, তাহলে আমাদের ওই 0 থেকে কাউন্ট শুরু হবে, 0 1 2। কথা কি বোঝা গেছে? এখন 0 1 2 পাইলাম। এখন 0 এর ক্ষেত্রে চিন্তা করো তো, 0 এর ক্ষেত্রে এখানে 0ই বসে, বসলো। 1 এর ক্ষেত্রে বসে +1, 0, -1। 2 এর ক্ষেত্রে বসবে +2, +1, 0, -1, -2। তাহলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কি এখানে মান বসাইতে পারি। কেমন মান দেখো, 0 এর ক্ষেত্রে আমরা বসাবো প্লাস মাইনাস হাফ, 3টা আছে, তার মানে এখানে বসাবো আমরা কত, 3 ইন্টু প্লাস মাইনাস হাফ। এখানে যেহেতু তোমার 5টা আছে, এক্ষেত্রে আমরা বসাবো 5 ইন্টু প্লাস মাইনাস হাফ। কথা বোঝা গেছে? মানে যে কয়টা সংখ্যা এখানে থাকবে ওইটা ইন্টু প্লাস মাইনাস হাফ দেবো। এখন চিন্তা করো তো, আমরা 3টা বক্সের ক্ষেত্রে চিন্তা করি, এখানে যেটা আছে 2টা, এখানে আছে 6টা, এখানে আছে 10টা, মোট যোগদ ইলেকট্রন কয়টা হয়, 18টি। সেম তুমি 2n স্কয়ারের সূত্র যদি বসাও, 2 ইন্টু 3 হোল স্কয়ার মানে কয়টা হয়, 2 ইন্টু 9, দ্যাট মিন্স এখানে ইলেকট্রন থাকবে 18টি। মানে এইভাবে আমরা হিসাব করে কি অনেকগুলা বের করতে পারবো। এইটা ছিল তোমার মূলত উপশক্তি স্তরের ধারণা। সেটা কি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তুমি এই নিয়মে করে আসবা, বাট তোমাদের 9-10 এর ক্ষেত্রে এতটা ডিফিকাল্টিস নাই। তোমাদের 9-10 এর বিষয়টাকে একদম সহজে প্রকাশ করে, একটু তোমরা কষ্ট করে এই বিষয়টা তুলে নাও। আর 9-10 এ কিভাবে প্রকাশ করতে সেটা আমি দেখাই দিচ্ছি, একদম ইজি। তোমার এখানে ম্যাগনেটিক বা স্পিন কোয়ান্টাম সংখ্যার কোনো কিছুই তোমাদের এখানে বলা হয় না, জাস্ট এসপিডিএফ নিয়ে কথা বলছি। যেহেতু আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলবো, সেই জন্য আমরা কি এখানে একটু উপশক্তি ধারণা দিয়ে দিচ্ছি, যেন এসপিডিএফটা আমাদের সামনে দরকার পড়ে। এবার একটু আমরা আসি, মুছে দিলাম। চলো আমরা যদি একটু দেখি যে তোমাদের 9-10 এর বইতে ঠিক উপশক্তি স্তরের ধারণা কিভাবে দেওয়া। তাহলে বলতে পারি যে তোমাদের 9-10 এ দেওয়া আছে এখানে n, ঠিক আছে, এখানে n দেওয়া আছে, এখানে l দেওয়া আছে, তারপর এখানে দেওয়া আছে অরবিটাল, এখানে দেওয়া আছে অরবিটাল, n l অরবিটাল। এবার অরবিটালের সাথেই দেওয়া আছে অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, দেন মোট ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা। মানে বিষয়টা তোমার এইরকম কিছু একটা বক্স হবে, এরকম কিছু একটা বক্স হবে, যে বক্স দ্বারা তোমাদেরকে নির্ণয় করতে হবে যে কোন অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা বলতেই পারি যে n যদি এখানে 1 হয় তাহলে l এর মান হবে 0। মনে রাখবা 0 মানে এখানে s অরবিটাল, 0 মানে এটা s অরবিটাল। এখন s যদি প্রথম হয় তাহলে অবশ্যই আমরা এখানে 1s চিন্তা করব। 1s ইজ ইকুয়াল টু এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা থাকবে, 2টি, মানে মোট ইলেকট্রন সংখ্যা কয়টি, 2টি। এটা ছিল আমাদের প্রথম কক্ষপথের কাহিনী। কথা কি বোঝা গেছে? এরপরে আবার যদি 2 নং কক্ষপথের কথা চিন্তা করি তাহলে 0 সহ 1 আসবে। এখন 0 যখন আসবে তখন একটু খেয়াল করো, 0 আসলে এখানেও আবার এসি আসবে। এখন 1s তো একবার হয়ে গেছে, আবার কি 1s হবে না, এখানে কি হবে 2s, 2s এর মান কত 2e, তার মানে এইখানে এরকম করে থাকে 2টি। আবার এই 1 যদি থাকে মনে রাখবা 1 এর ফলে হয় p, মানে একটা সহজ কথা বলবা, l এর মান 0 মানে s অরবিটাল, l এর মান 1 মানে p অরবিটাল, l এর মান 2 মানে মানে d অরবিটাল, এবং l এর মান 3 মানে কি f অরবিটাল। অরবিটালের বিষয়টা এরকমই হয় যে l এর মানের উপরে অরবিটাল সংখ্যা নির্ভর করে। তাহলে আমরা বলতেই পারি যে s s গেল, তারপরে p আসবে, যেহেতু 2 নং কক্ষপথে আছে তার মানে এখানে কি 2p। আর আমরা অবশ্যই জানি যে s p d f এদের শক্তি ধারণ ক্ষমতা s অরবিটালে সর্বোচ্চ 2টি
পি অরবিটালে সর্বোচ্চ 6টি, ডি অরবিটালে সর্বোচ্চ 10টি এবং এফ অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন ধারণ করতে পারে। এর বেশি তারা করতে পারবে না। তাহলে এখানে পি অরবিটালে কয়টি? 6টি হবে। যদি 6টি হয় তাহলে এখানেও 6টিই হবে। এবার এই দুইটা যোগ দাও, কয়টা হয়? 8টি ইলেকট্রন হয় না? তার মানে 2 নং কক্ষপথে 8 ইলেকট্রন থাকবে। কথা বোঝা গেল? এবার যদি আমরা একটু 3 নং কক্ষপথের কথা চিন্তা করি, দেখো 3 নং কক্ষপথে 0 আসবে, 1 আসবে, 2 আসবে, তাই না? তো 0 আসবে, 1 আসবে, 2 যদি আসে তাহলে 0 এর পরিবর্তে আবার এস আসবে। 2s তো অলরেডি চলে গেছে, এবার কি 3s না? 3s এর ক্ষেত্রে 2, মানে এখানেও 2টি ইলেকট্রন থাকবে। আবার পি অরবিটালের কথা চিন্তা করো, এখানে পি আসবে, অলরেডি 2p চলে গেছে, মানে কত? 3p আসবে। 3p আসলে এখানে কত? 6, অবভিয়াসলি এখানে 6টি। আবার 2 এর ক্ষেত্রে চিন্তা করো, এখানে ডি অরবিটাল হবে। ডি অরবিটালের ক্ষেত্রে কি অবশ্যই যেন 3 নং কক্ষপথ, তার মানে এখানে 3d ইজ ইকুয়াল টু 10টি ইলেকট্রন, তার মানে এখানে কত? 10টি ইলেকট্রন, তার মানে বলাই যায় এখানে মোট ইলেকট্রন থাকবে 18টি। এইভাবে আমরা সিরিয়াল ওয়াইজ কি সবগুলা মৌলেরটা বের করতে পারবো, সবগুলো কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা আমরা হিসাব করতে পারবো। তো আশা করি আমাদের এইটা নিয়ে তেমন কোনো ঝামেলা হওয়ার কথা না। কিন্তু একটু কোশ্চেনে ঝামেলা করতে পারে, যে কোশ্চেন তোমাকে এইভাবে দিতে পারে, যে কোশ্চেনে বইলা দিল যে ধরো বললো পটাশিয়াম এর সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা কোয়ান্টাম টেবিল বা উপশক্তি স্তরের মাধ্যমে দেখাও। উপশক্তি স্তরের মাধ্যমে দেখো। তখন কিন্তু তোমার ম্যাথটা এইভাবে সলভ করতে হবে। তোমার বুঝতে হবে যে পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথটা ঠিক কত। মনে রাখবে একটা জিনিস, যেহেতু বাবা তোমার পটাশিয়াম 4 নাম্বার পর্যায়ের মৌল, তার মানে ওর সে সর্বশেষ কক্ষপথ হবে 4, যেখানে একটা মাত্র ইলেকট্রন আছে। আর ওই একটা মাত্র ইলেকট্রন থাকার কারণেই বলতে পারি এই যে আমাদের এখানে 3 পর্যন্ত করছি, এই বিষয়টাকে আমাদের আরেকটা সারণী বাইরে 4 পর্যন্ত এই সিরিয়ালে আমরা করে যাব। আশা করি উপশক্তি স্তরের ধারণা নিয়ে আর তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আমি একটু বোর্ডটা মুছে দিলাম, তোমরা যদি চাও এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে আমরা একটু ইলেকট্রন বিন্যাস করব। আচ্ছা, আমরা মুছে দিলাম সব। দেখো এবার যদি আমরা একটু আসি টপিক ইলেকট্রন বিন্যাস। স্যার এটা কিভাবে করে, এটা কেমনে কি করে, এটা তো আমরা জানি না বা এটা পারি না, এটা বুঝতেছি না। তো একটা সহজ কথা যদি বলো, ইলেকট্রন বিন্যাস পারতে হইলে বাবা আগে তোমাকে বুঝতে হবে যে অরবিটাল সমূহে ঠিক কতগুলা ইলেকট্রন ধারণ করতে পারবে। সোজা কথা আমি আগেই বলে দিয়েছিলাম যে 2টি, 6টি, 10টি, 14টি। কোনো অরবিটাল এর থেকে বেশি ইলেকট্রন নিতে পারবে না। চাইলে এর থেকে কম নিতে পারবে যদি দরকার পড়ে, বাট এর থেকে বেশি নেওয়া সম্ভব না। এখন ধরো মনে রাখা ইলেকট্রন বিন্যাস, নোট আকারে মনে রেখে দেবে একদম। ইলেকট্রন বিন্যাস সম্ভব হয় পারমাণবিক সংখ্যার মানের মাধ্যমে। কথাটা একটু বুঝছো যে ইলেকট্রন বিন্যাস সম্ভব হয় পারমাণবিক সংখ্যার মানের কারণে। কথা স্যার কথাটা কি বলবো বাবা, তুমি যদি ইলেকট্রন বিন্যাস ভালো করে পারতে চাও তাহলে তোমাকে অবশ্যই পারমাণবিক সংখ্যা মনে রাখতে হবে। পারমাণবিক সংখ্যা কি, যেমন হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, এরকম যে মৌলগুলো আছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম যে মৌলগুলো সিরিয়াল ওয়াইজ গেছে। যেমন সোডিয়াম খুবই পছন্দের একটা মৌল, 11 নম্বর মৌল পর্যায় সারণীর, মানে ওর পারমাণবিক সংখ্যা কত? 11। ওই পারমাণবিক সংখ্যাকারই আমাদের জিনিসটা মনে রাখতে হবে। এখন তোমাদের মেইন বইতে এমন একটা ফরম্যাট দেওয়া আছে, যদি একটু খেয়াল করো যে 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 8s, আবার 2p, 3p, 4p, 5p, 6p,
7p, 3d, 4d, 5d, 6d, 4f, 5f। এমন একটা সারণী তোমাদের বইতে দেওয়া আছে, যেখানে দেখো প্রত্যেকটা লাইন থেকে উপর থেকে একটা কমছে, নিচ থেকে একটা কমছে। মানে বিষয়টা হলো গিয়া একটা মানে সারণী মেনটেন করে চলছে, যেখানে উপর থেকে একটা একটা সারি কমতে কমতে আসছে, আর এখান থেকে একটা একটা সারি কি উপরের দিকে উঠতে উঠতে আসছে। তো এইভাবে মূলত পারমাণবিক মানে তোমার অরবিটাল সম্পর্কে সাজানো হয়েছে। এবার কি করতে পারি আমরা, এগুলাকে এইভাবে ক্রস মার্কিং করতে পারি। কি করতে পারি, এগুলাকে এভাবে আমরা ক্রস মার্কিং করতে পারি। মার্কিং করলে বোঝা যাবে যে আসলে কোনটার পরে কোন ইলেকট্রন আসবে। তাহলে আমরা বলতেই পারি, এখানে ভালো করে লক্ষ্য করো, 1s সবার প্রথমে আসবে, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে তোমার আসবে 3p, তারপরে 4s, তারপরে 3d, তারপরে 4p, তারপরে 5s, তারপরে 4d, 5p, 6, এরকম একটা কন্টিনিউয়াস বিষয় চলে যাবে। এখন এই জিনিসটা অনেকের ক্ষেত্রে মাথায় রাখা একটু কঠিন হয়ে পড়ে। এই জন্য আমরা একটা শর্ট ওয়ে শিখাইছি, যে আমি মনে রাখি ss, ps, ps, dps, dps, fdps, fdps। এই ফর্মটা মনে রাখলে আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে ফর্মটা কি। দেখো তো এখানে একটু খেয়াল কইরা, যে তোমার এখানে 1s আছে, s আছে, দ্যাট মিন্স 1s, এখানেও s আছে মানে 2s, এখানে p আছে মানে 2p, এখানে s আছে মানে কত 3s, এখানে p আছে মানে 3p, এখানে s আছে মানে 4s, এখানে d আছে মানে 3d, এখানে p আছে মানে 4p, এখানে s আছে মানে 5s। মানে এইরকম একটা সারণী মেনটেন করবে। তো আমার ইলেকট্রন বিন্যাস পাঠ্য হলে এই ss, ps, ps এই হ্যাকটা আমাদের কি অবশ্যই মাথায় রাখতে হবে। কথা বলা গেছে, এই হ্যাকটা মাথায় না থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই ইলেকট্রন বিন্যাস সহজে বুঝতে পারবো না। কারণ বলো যে স্যার ইলেকট্রন বিন্যাস লাগে কোনটা, বা ইলেকট্রন বিন্যাস করে আসলে কি লাভ। তো আমি যদি বলি, ইলেকট্রন বিন্যাসই একমাত্র পদ্ধতি যে তুমি পরমাণু মডেলে একটা মৌলের অবস্থান ঠিক কোথায়। যদি পর্যায় সারণীর কথা বলি, পর্যায় সারণীতে 7টা পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে, রাইট? 7টা পর্যায় এবং 18টি গ্রুপের ভিতরে 118টা মৌল সুন্দরভাবে সাজানো। কোন মৌলের অবস্থান ঠিক কোথায় এটা বোঝা একটু টাফ। কিন্তু আমি যদি বলি পরমাণুর, তুমি যদি একটু পর্যায় সারণীর অবস্থান বুঝতে চাও বা মৌলের অবস্থান বুঝতে চাও, তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা ভালো করে বুঝো, তাহলেই তোমার জন্য এক্ষেত্রে পরমাণুর মডেল বলো বা ইলেকট্রন বিন্যাস বলো, এগুলো বোঝার কোনো বিষয়ই না। চলো আমরা কিছু ইলেকট্রন বিন্যাস শিখি, দেখা যাক কিভাবে করে। ধরো আমাদের মৌল নিলাম সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 11, যার পারমাণবিক ভর 23, রাইট? এখন এর যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, বলতেই পারি আমরা এটা 1s2, 2s2, 2p6, 3s1। দেখো তো এখন এই যে পারমাণবিক সংখ্যা 1 এর কথা বলছি, তাহলে দেখো এই 2 যোগ দাও, এই 2, আবার যোগ দাও এই 4, যোগ দাও 1, দেখো তো এই যোগফল 11 হয় কিনা। তার মানে বুঝবে আমাদের ইলেকট্রন বিন্যাসের সঠিক আছে। অর্থাৎ তুমি চাইলে এই সিকোয়েন্সটা মেনটেন করতে মানে ব্রেক করতে পারবে না, যে এই 1s কে তুমি চাইলে 1 দিতে পারবে না, কারণ ও সব থেকে বেশি 2 নিতে পারে, 2 দিলাম। আবার ও 2টা নিতে পারে, 2 দিলাম। ও 6টা নিতে পারে, 6 দিলাম। এরপরে এইখানে 10টা হয়ে যায় না? এই 10টা হওয়ার পরে যে অবশিষ্ট একটা ইলেকট্রন থাইকা যায় 11টা হওয়ার জন্য, ওইটা আমরা কি পরের ক্ষেত্রে এসে বসাই দিলাম। এইটা পাইলাম কই? এইটা পাইলাম আমরা এই সূত্র থেকে, যে ss, ps, ps, dps, dps, এই দ্বারা সূত্র বলছিলাম আমরা, এই সূত্র থেকে মূলত এই জিনিসটা পাই। তাহলে বলতে পারি যে আমরা যদি এখন ম্যাগনেসিয়ামের করি 12, 24, আই থিঙ্ক সো, তাহলে বলাই যায় 1s2, 2s2, 2p6, 3s2। দেখো একটু আমরা যোগ দিই, যে হইলো কত 10 হইলো এখানে,
10 আর এই 2, মানে আমাদের এখানে 12 হয়ে যাচ্ছে। মানে আমাদের পারমাণবিক কি সংখ্যা অনুযায়ী আমাদের ইলেকট্রন বিন্যাসটা ঠিক আছে। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা মৌল ইন্ট্রোডিউস করতে পারি। যেমন পটাশিয়ামের ক্ষেত্রে দেখেন একটু, পটাশিয়াম পটাশিয়াম করলে পটাশিয়ামের 19, তাহলে বলাই যায় 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 1। দেখো তো ঠিক আছে কিনা। এখন যদি আমরা একটু যোগ দেই 2 2 6, এখানে আমরা 10 পাইলাম, এখানে আমরা 8 পাইলাম, মানে এখানে 18 হয়ে গেছে, প্লাস 1 মানে এখানে 19 হয়ে গেছে। তার মানে আমাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমাদের বিন্যাসটা কি 100% রাইট। এখন কথা হলো গিয়া ইলেকট্রন বিন্যাসের ভিতরে একটু ব্যতিক্রমতা রয়েছে। কি ব্যতিক্রমতা? ব্যতিক্রমতা কাজ করে 3d এবং 4s অরবিটাল সবসময়। তো একটু যদি আমরা একটু খেয়াল করি, আমি একটু মুছে দিলাম এই জায়গাটা, তাহলে বুঝতে পারবা। মনে রাখবা একটা জিনিস, যে সহজ কথায় যে কোনো মৌল স্থিতিশীল তখনই হবে যখন, কোনো মৌল স্থিতিশীল তখনই হবে যখন এর সর্বশেষ অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকবে। এই কথাটা কিন্তু এই টপিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি এই কথাটা না বুঝো তুমি মূলত এই ব্যতিক্রমতা বুঝবাই না। চলো আমরা অরবিটাল সময় একটু আবার লিখি, এস পি ডি এফ। এস অরবিটাল পূর্ণ 2 6, অবভিয়াসলি 10 14। তো মূলত ঝামেলাটা তোমার এই দুই ক্ষেত্রে হয়। তো এই দুই ক্ষেত্রের কথা যদি বলি, এস অরবিটাল অর্ধপূর্ণ হয় যদি এর সর্বশেষ 1 থাকে, আর ডি অরবিটাল অর্ধপূর্ণ হয় যদি এর সর্বশেষ কক্ষপথে 5 থাকে। তো এই এরা অর্ধপূর্ণতা এবং পূর্ণতা প্রকাশ করার জন্য ইলেকট্রন ধার চাওয়া বা ধার দেওয়া দুইটাই সে করতে পারে, বা ঋণী হোক বা ধার দেওয়া হোক দুইটাই সে করতে সম্ভব। তো এই কয়টা মৌল করে? দুইটা মৌলের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি দেখা যায়। একটা হলো গিয়া তোমার ক্রোমিয়াম 24 নম্বর মৌল, এটা কপার 29 নম্বর মৌল। কথা বলে গেছে। তো ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 then 3d5 4s। কথা কি বোঝা গেছে? এবং কপারের ক্ষেত্রে সঠিক ইলেকট্রন বিন্যাস হবে এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। কথাটা বুঝছো? স্বাভাবিক স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা যদি খেয়াল করি, এই জায়গায় এবং এই জায়গায় একটু তফাৎ আছে। কেমন তফাৎ আছে? যে ওই যে তোমার একটা কথা বলছিলাম না, যে এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস। তো বিষয়টা এটা একটা সিকোয়েন্স মেনটেন করে যে আসলে ইলেকট্রনগুলো ঠিক কিভাবে প্রবেশ করবে কোন কক্ষপথে। তো দেখো এখানে আগে এসে করলো, তারপর এসে করলো, এখানে এইভাবে সিকোয়েন্সই গেল, তারপর পিএ, তারপর এসে, তারপর পিএ। এবার পিএ করার পরে এস অরবিটাল আগে নিজে সব ইলেকট্রন গ্রহণ করবে, তারপরে অবশিষ্ট থাকলে সে ডি অরবিটাল পাবে। নিয়ম হওয়া উচিত ছিল এইটা। আমার কথা বুঝতে পারছো? মানে নিয়ম হওয়া উচিত ছিল এটা, যে এস অরবিটাল আগে সম্পূর্ণ ইলেকট্রন নিবে, মানে এস যেহেতু দুইটা নিতে পারে, ও তো একটা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ও দুইটা নেওয়ার পরে যে অবশিষ্ট থাকবে তা ডি পাবে। এখানেও সেম,
যে তোমার এস দুইটা গ্রহণ করার পরে যা থাকবে তা তোমার ডি পাবে। এখানে এস দুইটা গ্রহণ করার পরে যা থাকবে তা ডি পাবে, কিন্তু এখানে কি করলো, এস দুইটা গ্রহণ না করে একটা গ্রহণ করলো আর ওকে 5 করলো। তো এখানে ও দুইটা গ্রহণ না করে একটা গ্রহণ করলো আর ওকে 10 করলো। রিজন কি? দেখো ও 3d5, দেখো ডি অরবিটাল কি অর্ধপূর্ণ আছে, এখানে ও 4s1, এখানে s অরবিটাল অর্ধপূর্ণ আছে। এখানেও সেম, এখানে দেখো 4s অরবিটাল এটা অর্ধপূর্ণ আছে, এখানে d অরবিটাল এটা পূর্ণ আছে। তো দেখো তো আমি আগেই বলছি মৌল স্থিতিশীল তখনই হবে যখন সর্বশেষ অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকবে। তো আমি যদি বিক্রিয়া বা আমি যদি তোমার এখানে ইলেকট্রন বিন্যাসটা এমনি করতাম যে লাস্টে তোমার 3d4 4s2 থাকতো, তাহলে দেখো কি হইতো বিষয়টা, মানে এরকম হওয়ার কথা ছিল, বাট এটা তো ভুল, এরকম হবে না। তো এখানে বিষয়টা কি দ্বারা একটু দেখো তো, যে এখানে শুধুমাত্র 4s2 এই পূর্ণ, এখানে শুধুমাত্র এই পূর্ণ, কিন্তু ও কিন্তু পূর্ণ না, ও অর্ধপূর্ণ না, ও পূর্ণ। তার মানে কি এখানে স্থায়িত্ব কম, সেই কারণে ও কি করছে, ও একটা ইলেকট্রন দান করে দিছে, তাহলে ও এই 4 থেকে হয়ে গেছে 5 আর ও হয়ে গেছে 1, তার মানে এটা কি অধিক স্থিতিশীল হয়ে গেছে। কথা বোঝা গেছে? সেম থিং যদি আমরা এখানে আসি, এখানে তোমার হয়তো 4s2 3d9। তো একটু খেয়াল করো তো, যে যদি 4s2 3d9 কথা বলি, তাহলে বলতে পারি না যে 4s2 এটা পূর্ণ, কিন্তু ও তো পূর্ণ না অর্ধপূর্ণ না। তার মানে এখানে ও কি ওর স্থিতিশীলতা প্রকাশ করতে পারবে না, কারণ স্থিতিশীলতা প্রকাশের নিয়ম তো এটা যে হয় পূর্ণ হইতে হবে নাহলে অর্ধপূর্ণ হইতে হবে। তার মানে বোঝাই যায় যে এখানে তোমার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ অরবিটালটি পূর্ণ অথবা অর্ধপূর্ণ হইতে হইলে, বা অর্ধপূর্ণ যদি হয় তাহলেই তারা স্থিতিশীল হবে। আর এই অর্ধপূর্ণ আর পূর্ণ হওয়ার কারণেই মূলত ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায়। আর মাস্ট এই কোশ্চেনটা তোমার 4 নম্বরে আসতে পারে যে ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমতার কারণ ব্যাখ্যা করো, তখন সুন্দর করে এইভাবে একটা ব্যাখ্যা দিয়ে দেবো। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো আমরা একটু মুছে দিলাম ওটা। আচ্ছা, এবার যদি আমরা একটু খেয়াল করি, আমরা বোর এবং রাদারফোর্ড নিয়ে একটু কথা বলবো। ভাইয়া একদম সংক্ষেপে যদি তুমি বোর এবং রাদারফোর্ডের তত্ত্বটা মনে রাখতে চাও, তাহলে একটা কথা বলবো, মাস্ট এই কোশ্চেনটা চ্যাপ্টার 3 এর গ হতে আসে, যে বোর এবং রাদারফোর্ডের মডেলটা ব্যাখ্যা করতে পারে। তো আমরা যেহেতু জানি পরমাণু মডেলের জনককে, অবভিয়াসলি জনক বোর, রাইট? জনককে অবশ্যই বোর। বোরের উক্তিটা পরে জানবো, আগে আমরা ভুল উক্তিটা জানবো রাদারফোর্ডের। কার? রাদারফোর্ড। রাদারফোর্ড মূলত কি বলছিল বলতে পারো? রাদারফোর্ড একটা সহজ কনসেপ্ট বলছিল যে মূলত পরমাণুর মডেলে নিউক্লিয়াস থাকে, রাইট? পরমাণুর মডেলে তোমার নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো অবস্থিত, এবং সেটাও বলছে যে তার চারিদিকের কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘোরাফেরা করে। এখানে মূলত কোনো ভুল নাই। তার সব থেকে বড় ভুল হলো গিয়া সে মূলত পৃথিবী এবং সূর্য বা এই গ্রহ এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ বল, বা যে কারণে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী বা অন্যান্য গ্রহাণুপুঞ্জ ঘোরে, সেখানে তিনি একটা কথা বলছেন যে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহাণুপুঞ্জ ঘুরে বা ঘূর্ণনশীল, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ইলেকট্রন সমূহ ঘূর্ণনশীল। এখন এবং এই তত্ত্বের নামও দিয়েছে তিনি সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল নাম। এখন আমার একটা কথা বলো, আমরা অবশ্যই জানছি আগের ক্লাসে যে ইলেকট্রনের নির্দিষ্ট নির্দিষ্ট চার্জ, প্রোটনের নির্দিষ্ট নির্দিষ্ট চার্জ আছে, কিন্তু এটা বল চিন্তা করো তো, গ্রহ মানে পৃথিবী এবং সূর্যের তো কোনো চার্জ নেই, এদের ভিতরে কাজ করে একটা মহাকর্ষ বল, তাই না? তাহলে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর যে তুলনা দিচ্ছে, এই জিনিসটা রাদারফোর্ডের মডেল থেকে রাদারফোর্ডের সীমাবদ্ধতা চলে গেছে। অর্থাৎ রাদারফোর্ড কি ভুলগুলা করছে
এই ভুলগুলা সুন্দর করে দেখে। এবং রাদারফোর্ডের মডেলে ঠিক ওইভাবে বিস্তারিত কিছু দেওয়া নাই যে ইলেকট্রনের ভর কত বা ইলেকট্রন ঠিক মানে কোন অবস্থায় থাকে বা কিভাবে ঘূর্ণনশীল। এবং আরেকটা কথা বলছে রাদারফোর্ড যে ইলেকট্রন মানে তোমার এই যদি নিউক্লিয়াস হয় তাহলে ঘুরতে ঘুরতে ঘুরতে, ধরো এই ইলেকট্রনটা আছে, ও ঘুরতে 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 একসময় সে নিউক্লিয়াসে পতিত হবে বা বিলীন হয়ে যাবে। এখন কত নিউক্লিয়াসে যদি ইলেকট্রন বিলীন হয়ে যায় তাহলে আমাদের স্থায়িত্ব কোথায়? যদি নিউক্লিয়াসে ইলেকট্রন বিলীন হয়ে যায় তাহলে তো আর আমাদের স্থায়িত্ব থাকবে না। তো এখানে মূলত বিলীন হয়ে যাওয়ার বিষয়টাও কি, এটাও তার একটা সীমাবদ্ধতা মানে কি তার ভুল প্রার্থী বা তার কোথায় ভুল হয়েছে ভিডিও দেখাই দাও। তো আমরা বুঝেছি যে তার দুইটা জিনিস খুব মারাত্মক ভুল আছে। কি একটা তোমার চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তু তুলনা করছে, আর একটা কি তোমার যে নিউক্লিয়াসে ইলেকট্রন সমূহের বিলীন হয়ে যাওয়ার বিষয়টাকে সে বুঝেছে, যেটা তার একদমই কি ঠিক হয় নাই। তারপরে বোর আইসা কি করলো, তোমার নতুন একটা ধারণা দিল কি যে আসলে পরমাণুর মডেলে নির্দিষ্ট কক্ষপথ আছে এবং ইলেকট্রন সমূহ নির্দিষ্ট দূরত্ব নিয়ে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। কথা বুঝতে পারছি? মানে এখানে মূলত বোরের মডেল অনুযায়ী তুমি দেখতে পাবা যে ইলেকট্রন সমূহ কি নির্দিষ্ট কক্ষপথ নিয়ে নির্দিষ্ট ইলেকট্রন নিয়ে বা নির্দিষ্ট দূরত্ব নিয়ে ওরা ঘূর্ণনশীল। এবং তিনি ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের বেগ, এমনকি কৌণিক ভরবেগ সংক্রান্ত যে বিষয়টা তাও কিন্তু এই বই প্রকাশ করছে। যে ম্যাথগুলো আমি তোমাদেরকে আগের ক্লাসে দেখাইছিলাম, যারা এই আগের ক্লাসটা পাও নাই তারা অবশ্যই আগের ক্লাসটা কি করবা, করে আসবা, দেন এই ক্লাসটা সম্পূর্ণ করবা। কারণ আগের ক্লাসে কিন্তু আমি এই কৌণিক ভরবেগ সংক্রান্ত ম্যাথগুলো তোমাদেরকে করাই দিচ্ছি। এখন বলবা যে স্যার তাহলে কি বোরের কোনো সীমাবদ্ধতা নাই? হ্যাঁ, অবশ্যই বোরেরও একটা সীমাবদ্ধতা আছে। কি, তুমি বোরের পরমাণু মডেল অনুযায়ী একটু চিন্তা করলে একটা ইলেকট্রনের বর্ণালী নির্ণয় করতে পারবা, কিন্তু তোমাকে যদি একাধিক ইলেকট্রনের বর্ণালী নির্ণয় করতে বলে তাহলে তুমি বোরের পরমাণু মডেল দ্বারা ওই একাধিক ইলেকট্রনের বর্ণালী নির্ণয় করতে পারবা না। তো বর্ণালী নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, সূত্রটা হলো গিয়া hv is equal to hc by lambda। তো আমরা যদি ইজিলি এই প্লাঙ্কের ধ্রুবক সমূহকে কেটে দেই তাহলে আমরা বলতেই পারি v is equal to c by lambda। এখানে v দ্বারা বোঝায় কম্পাঙ্ক। কার কম্পাঙ্ক? ওই ইলেকট্রন যে পরমাণুর মডেলে বর্ণালী আকারে থাকে তার কম্পাঙ্ক। c দ্বারা আলোর বেগ, ল্যাম্ডা দ্বারা কি তরঙ্গ দৈর্ঘ্য। এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখন এর একক কি? হার্টজ। কম্পাঙ্কের একক কি? হার্টজ। এখন আরেকটা কনসেপ্ট তোমাদের ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত এই কনসেপ্টটা লাগবে। কি বলো তো? চলো দেখি, যদি আমরা একটা পরমাণু মডেল চিন্তা করি, ধরো একটা পরমাণু মডেল 3টা কক্ষপথ দিয়ে চিন্তা করলাম, ঠিক আছে? তো এই তুমি যদি ইন্টারমিডিয়েট লেভেলে দেখো তাহলে প্রত্যেকটা কক্ষপথের নাম আছে, লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, এমন অনেক নামই প্রকাশ করে। তো আমরা অত ডিপে যাব না, কারণ তোমরা যেহেতু 9-10 লেভেলে আসো। তো আমরা দেখি, ধরো এখান থেকে একটা ইলেকট্রন, ধরো 3 নং কক্ষপথে একটা ইলেকট্রন মুভ করতে করতে আইসা 1 নং কক্ষপথে পৌঁছাইলো। কয় নং কক্ষপথে? 1 নং। মানে 3 নং কক্ষপথ থেকে যখন 1 নং কক্ষপথে, অর্থাৎ উপর থেকে যখন নিচের দিকে পতিত হবে তখন কি হবে? এখানে আলোর বিকিরণ হবে। কি হবে? বিকিরণ। আবার সেম থিং যখন নিচ থেকে একটা ইলেকট্রন বা 1 নং কক্ষপথ থেকে একটা ইলেকট্রন 3 নং কক্ষপথে যাবে বা নিচ থেকে উপরের দিকে যাবে তখন হবে কি? শোষণ। এই দুইটা জিনিস একদম মাথায় রাখবা। কোশ্চেনে কিন্তু তোমাকে বলে দিবে, এইভাবে চিত্র এঁকে দিয়েছে যে এখান থেকে একটা ইলেকট্রন পতিত হচ্ছে এই বরাবর, এখানে কি তোমার ইলেকট্রনের বিকিরণ হচ্ছে নাকি শোষণ হচ্ছে? অবভিয়াসলি তোমার কি এখানে বিকিরণ হচ্ছে না শোষণ হচ্ছে, তুমি এই বিষয়টা কি এইভাবে বুঝতে পারবা। কথা কি বোঝা গেছে? এবং এই ভি এর মান এবং ল্যামডা এর মান অনুযায়ী আমরা বের করতে পারবো। ইন্টারমিডিয়েটে এর অনেক ম্যাথ পাবা, ইনশাআল্লাহ আমরা এই ম্যাথগুলো আবার সলভ করবো, কোনো সমস্যা নেই। আজকে আমি তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ দিয়া এই অধ্যায়ে ক্লাসে শেষ করে দেবো। এগুলো সব উঠেই বলছো, আমি মুছে দিলাম। হ্যাঁ, ওকে। যেহেতু আজকে আমরা লিখছি যে ওয়ান শট ক্লাস, তার মানে অবশ্যই বুঝতে পারছো যে ভিডিওটি লং হতে যাচ্ছে। একটু ধৈর্য ধরে বসো, আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের এই ক্লাসে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা শেষ করে দেবো। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকের ভিতরে যে কোশ্চেনগুলো আসতে পারে, ফার্স্ট অফ অল কোশ্চেন হলো গিয়া ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমতা।
ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমতা সংক্রান্ত একটা ম্যাথ তুমি পাবা, বা ম্যাথ তো না, এটা তোমার ব্যাখ্যা চাবে যে ক্রোমিয়াম বা কপারের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমতার কারণটি ব্যাখ্যা করো। একবার একটা কোশ্চেন আসবে। 2 নম্বর টাইপের কোশ্চেন আসবে যে ধরো উপশক্তি স্তরের ধারণা নিয়ে কোশ্চেন করবে। উপশক্তি স্তরের ধারণা, যে তোমাকে একটা মৌল দিয়ে দিল, ধরো এই কোশ্চেনের টাইপটা কেমন হবে, ধরো আমি আগেও বলে দিচ্ছি, ধরো সোডিয়াম নামে একটা মৌল বলে দিল, বললো এর সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা উপশক্তি স্তরের ধারণা আকারে ব্যাখ্যা করো বা কোয়ান্টাম টেবিলের মাধ্যমে নির্ণয় করো, তখন তোমার ওই বক্স আকারে দেখাইতো বিষয়টা গেল। এবার আসি, যদি বলি বোর এবং রাদারফোর্ডের মডেল বাবা, যেটা বললাম এখান থেকে মাস্ট 100% শিওর দিয়ে দিলাম, এখান থেকে একটা কোশ্চেন তোমরা কমন পাবাই বোর এবং রাদারফোর্ড নিয়ে, যে হয়তো বা কোশ্চেনের মডেলের থেকে সীমাবদ্ধতা বেশি ইম্পর্টেন্ট, বলতে পারে বোর মডেলের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো বা রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো, বা তোমাকে কৌণিক ভরবেগ সংক্রান্ত ম্যাথ দিবে। কি ভরবেগ? কৌণিক ভরবেগ সংক্রান্ত ম্যাথ দিবে। একটু খেয়াল রাখবা, কৌণিক ভরবেগ সংক্রান্ত ম্যাথগুলো কিন্তু আমাদের মাস্ট অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট, করতেই হবে। কথা বুঝতে পারছি? এই অধ্যায় থেকে আসার মতো যে টপিকগুলো নিয়ে কথা বলছি, উপশক্তি স্তর, যেটা খুব ভালো আসতে পারে, বা তোমার উপশক্তি স্তরের ধারণা দিয়ে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হবে, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমতা এবং কৌণিক ভরবেগ, এবং আগের ক্লাসে আমি আইসোটোপ নিয়ে কথা বলছিলাম, তো কোন কোন আইসোটোপ কোন কোন রোগের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যেমন ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে কোন আইসোটোপ কাজ করে, বা কৃষি ক্ষেত্রে কোন আইসোটোপ কাজ করে, যেমন কৃষি ক্ষেত্রে ফসফরাস 32 খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট আইসোটোপ, যে আইসোটোপটা আমাদের খুবই দরকার। তো এই আইসোটোপগুলো আমরা কি একটু মুখস্থ রাখবো, কোন কোন আইসোটোপের ক্ষেত্রে কোন কোন আইসোটোপ কোন কোন কাজে ব্যবহার করা হয়, আমাদের ওই অধ্যায়ের লাস্টের টপিকে দেওয়া আছে, একটু কষ্ট করে ওগুলো আমরা অবশ্যই রিভিশন দিয়ে যাব। আর এখানে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমতা, উপশক্তি স্তরের ধারণা, কৌণিক ভরবেগ সংক্রান্ত ম্যাথ, উপশক্তি স্তরের ধারণা দিলাম, যে সকল টপিক নিয়ে কথা বলছি, ইনশাল্লাহ প্রত্যেকটা টপিকই তোমাদের জন্য ইফেক্টিভ হবে। তোমরা এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে যদি করো, তাহলে তোমরা এই যে টপিকগুলো যে কোশ্চেনগুলো আসবে, ইনশাল্লাহ এখানে কোন তোমরা আটকাবা না, এই অধ্যায় থেকে তোমরা পুরো একটা ধারণা পাবা। এরপরে যদি বলো যে স্যার আমাদের কিছু ম্যাথ সলভ করে দেখান, আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে যে তোমাদের রেসপন্স কেমন, তোমরা যদি কমেন্টে জানো আমাকে যে অধ্যায়ের উপরে তোমাদের কোনো ম্যাথ সলভ লাগবে কিনা বা কোনো গাণিতিক সমস্যার সমাধান লাগবে কিনা, আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। দোয়া করবে সবাই এই লার্নিং পয়েন্টের জন্য। ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো ভিডিও আসবে তোমাদের সুবিধার্থে, তোমাদের পড়াশোনার সুবিধার্থে। আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে যাব। তোমরা আমাদের পাশে থাকবা, তোমরা আমাদের সাথে তোমাদের বেসিকটা গড়ে তোলো ইনশাল্লাহ। সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।